যে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কয়েকটি ভিন্ন ধরনের গানের পরিবেশন করছি। সাধারণভাবে এই গানগুলির মধ্যে কোনো নির্দিষ্ট যোগসূত্র নেই। একমাত্র যেটা রয়েছে সেটা গানগুলোর সুর ও কথার বৈচিত্র্য ও মাধুর্য। এর সাথে ভাষ্য এসেছে স্বতন্ত্র রূপে। গানগুলোর কথা ও সুরকে সাবস্ট্যান্সিয়েট করতে নয়। বাংলা সাহিত্যের প্রমুখ দিকপাল সাহিত্যিকদের রম্য রচনা ও কবিতা দিয়ে সাজানো হয়েছে এই ভাষ্য। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান কথায় কথায় গানে গানে, শীর্ষক রম্যে গানে প্রাণের গানে। ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস, ভালো লাগে শরতের দুধ সাদা আকাশ, ভালো লাগে আকাশের রং নীল নীল, পাহাড় সাগর নদী খুশি ঝিলমিল। জানলার কোণে বসে উদাসে
একটি প্রতিভার করুণ পরিণতির গল্প শোনা যায়। অমলিন বাবু 60 বছর বয়সে সরকারি কর্মচারী হিসাবে অবসর নিয়েছে। শরীর স্বাস্থ্য ঠিকই ছিল, আর্থিক কোনো টানাপোড়েন তার ছিল না, কিন্তু একটা চিন্তা তার মনের মধ্যে ছিল, অবসরের পরে যে অফুরন্ত সময় হাতে পাওয়া যায় সেটা তিনি কি করে কাটাবেন। অবসরের দিন সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি একটানা প্রায় 20 মিনিট বক্তৃতা দিয়ে ফেললেন। নিজেই চমকে উঠলেন, আরে এই গুণটা তো আমার আছে। স্থির করলেন অবসরের পরে বিভিন্ন সভা সমিতিতে বক্তৃতা দিয়ে কাটাবেন। সকালে কাগজে এলে কাগজ খুঁটিয়ে পড়তেন কোথায় কোন সভা সমিতি হচ্ছে। বিস্ময়ে লক্ষ্য করলেন কলকাতার মহা শ্মশানগুলোতে প্রায়শই শোকসভা হয়। তিনি বাড়ির কাছাকাছি কেওড়াতলা মহাশ্মশানে যাওয়া শুরু করলেন। ওখানে মঞ্চ বাঁধা থাকলে সেখানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতেন, অপেক্ষা করতেন সেই অমোঘ ঘোষণার জন্য, আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন। তখন দ্রুত তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বলতেন, সম্পূর্ণ অচেনা অজানা একটা মানুষের শোকগাথা পাঠ করতেন। এইভাবে ক্রমেই তার মুখ অন্য সকলের চেনা হয়ে গেল বক্তা হিসেবে। কিন্তু পরে ভাবলেন বক্তৃতার মান একটু বাড়াতে হবে, তাই কলেজ স্ট্রিটে গিয়ে কিছু বইপত্র কিনে ফেললেন। এরপরে শ্মশানে গেলে শোক সভায় তিনি আর ওই সাদামাটা শোক প্রস্তাব পাঠ করতেন না। তিনি বলতেন, আমরা নিজের থেকে পৃথিবীতে আসিনি, ঈশ্বর আমাদের পাঠিয়েছেন, তাই উনিই ঠিক করবেন কবে যাওয়া যায়। বেদান্তবাদীরা বলতেন, তুমি পৃথিবীতে আসোইনি, যাওয়ার গল্প কোথায়? তুমি একটি অখণ্ড সত্তার অংশ মাত্র। উপনিষদ বলছে অখণ্ড সত্তা থেকে একটি পূর্ণ অখণ্ড সত্তা নিয়ে নিলে অখণ্ডই থাকে। সব গুলিয়ে গেল ব্যাপারটা, সবাই মুখ চাওয়াচাই করলো, হাততালি দিল। এইভাবে ভালোই চলছিল। প্রচার তার বক্তা হিসাবে যথেষ্ট বেড়ে গেল। এইভাবে বিভিন্ন সভায় তিনি যেতে আরম্ভ করলেন। একটি গণবিবাহের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তিনি বললেন, কোন এক দার্শনিক নাকি বলেছেন, ম্যারেজ ইজ দ্য বিগিনিং অফ লং কনভারসেশন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই কথোপকথন যে বাদানুবাদে পরিণত হয়, সেই কথাটা বেমালুম চেপে গেলেন। আবার চেতলা বাজারে একটি সবজির দোকান উদ্বোধনে উনি আমন্ত্রণ পেয়ে বললেন, এই সবুজ সবজি আমাদের সকলের কাছেই প্রয়োজন। এবং রবীন্দ্রনাথ এর প্রয়োজন উপলব্ধি করেই লিখেছিলেন, ওরে সবুজ ওরে আমার কাঁচা। এইভাবে দিব্যি চলছিল। কিন্তু বাদ সাধল তার দাঁত। ডাক্তারের কাছে গিয়ে তার নড়বড়ের দাঁতগুলো সমস্ত ফেলে দিয়ে দুপাটি দাঁত বাঁধিয়ে দেওয়া হলো। এতে বক্তৃতার ঝাঁজ গেল বেড়ে, যার ফলে কলকাতা ছাড়িয়ে লাগোয়া জেলাগুলোতেই তার খ্যাতি ছড়িয়ে পড়ল। বর্ধমানের উপকণ্ঠে একটি কোল্ড স্টোরেজ উদ্বোধনে তার ডাক পড়ল। মালিক নগেনবাবু সকালের অনুষ্ঠান ভোর ভোর গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। অমলিনবাবু ভোর ভোর বেরিয়ে গেলেন। অনুষ্ঠান শুরুর আগে গিয়ে পৌঁছে গেল। গিয়ে দেখলেন একটি ব্লান্ডার করেছেন, দাঁতের দুপাটি আনতে ভুলে গিয়েছেন। উনি বুঝলেন এই অবস্থায় তার বক্তৃতা দেওয়া অসম্ভব। তিনি নগেনবাবুকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু নগেনবাবু নাছোড়বান না। বললেন, আমি আপনার উপায় বের করছি বলে ড্রয়ার থেকে খান 15 দাঁতের পাটি এনে হাজির করলেন। ওইগুলো নাড়াচাড়া করে একটা সেট হলো এবং সেটা দিয়ে তিনি চমৎকার বক্তব্যও রাখলেন।
জম্পেশ করে মধ্যাহ্নভোজের পর উনি সৌজন্যবশত নগেনবাবুকে দাঁতের পাটি ফেরত দিতে গিয়ে জানলেন নগেনবাবুর কোল্ড স্টোরেজ ছাড়াও একটি নার্সিংহোম আছে বর্ধমান জেলার উপকণ্ঠে। সেইখানে প্রধানত বুড়োরাই অ্যাডমিটেড হয়। তারা টেসে গেলে তাদের পরিবারের লোকেরা প্রায়শই তাদের ব্যবহৃত দাঁতের পাটি, চশমার ডাঁটি আনতে আসে না। ওগুলোই উনি এই প্লাস্টিকে ভরে রেখে দেন, কার কখন কাজে লাগে। শুনে অমলিনবাবু বলে একটি শব্দ উচ্চারণ করেছিলেন। তারপরে বাড়ি ফিরে উনি নির্বাক হয়ে গিয়েছেন। এরপরে যারা বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানাতে তার বাড়িতে আসেন তিনি লাঠি নিয়ে তাদের তাড়া করেন। এখানে উপস্থিত দর্শক মণ্ডলীদের অনুরোধ, অবসরে দোরগোড়ায় যারা দাঁড়িয়ে আছেন তারা অবসরের পরে সময় কাটানোর জন্য আর যাই করুন, বক্তৃতা দিতে যাবেন না। নমস্কার।
বেশ জমজমাট দেখছি। ধর্মতলা নাম লেখা, কাকে যে ধরা যায়? ওই যে ওই বুড়ো মতন লোকটাকেই ধরা যাক। এই যে বৎস, নাম কি তোর? বৎস? বৎস না বলে আমাকে প্রৌঢ় বলাই সমীচীন আপনার। এই অধমের নাম যুধিষ্ঠির পত্রনবীশ, তবে মহাভারতের সত্যবাদী ধার্মিক যুধিষ্ঠির নয়। জানি জানি, একালের যুধিষ্ঠির। লেফট অ্যান্ড রাইট মিথ্যে কথা বলিস, তবে তা জীবন ধারণের দায়। এতে মানব ধর্মের গুরুতর হানি হয় না। সব সত্যই একালে অপ্রিয়। বলেছ কি মরেছ? আমি তোকে 5টা প্রশ্ন করব, তার সঠিক উত্তর পেলে আমি তোকে আশীর্বাদ করব। এটা কোন টিভি চ্যানেল দাদা? কোন টিভি চ্যানেল? কখন সম্প্রচার হবে? না মানে বউকে জানাতে হবে টিভি খুলে রাখতে বলার জন্য? হতভাগা, এটা কোনো টিভি চ্যানেল নয়। আমি বকরূপী ধর্মরাজ। ধর্মতলায় ধর্মরাজ, বেশ একটা জটায়ুর লেখা গোয়েন্দা গল্পের এসেন্স আসছে না? আরে হতভাগা, জটায়ু তো রামায়ণে, আমি মহাভারতে। ও, মহাভারতে যুধিষ্ঠিরকে যার প্রশ্নবাণীর সামনে দাঁড়াতে হয়েছিল, সে যাক কি যাক। জীবনে প্রায় শখানেক ইন্টারভিউতে প্রাণঘাতী সব প্রশ্নের সম্মুখীন হয়ে কোনো রকমভাবে একটি চাকরি জুটিয়েছি, তাই প্রশ্নের উত্তর দিতে আমার আপত্তি নেই। তবে যদি আশীর্বাদের বদলে অন্য কিছু। সে কি, তুই বকরূপী ধর্মরাজের আশীর্বাদের মূল্য জানিস না? জানি জানি, তা অমূল্য, কিন্তু এর বদলে যদি কিছু মূল্য ধরে দিতেন। আরে আগে তো প্রশ্নের উত্তর দে, তারপর দেখা যাবে। বল, এই দেশে সবচেয়ে কে বোকা? প্রভু, ওই একটু ফাঁকা জায়গায় চলুন। এসব বিপজ্জনক প্রশ্নের উত্তরে কি বলে ফেলি সেটা অন্য কেউ শুনে ফেললে অসুবিধা আছে। হ্যাঁ, যা বলছিলেন, সবচেয়ে বোকা। আগে যে লোক ভাবে বর্তমানের চেয়ে ভবিষ্যতে ভালো হবে, সুদিন আসছে, সে হলো আহাম্মক নম্বর 1। বাহ, বেশ বেশ, ফুল মার্কস, 10-এ 10। এবার বল দেখি, সবচেয়ে চালাককে? আগে দোষ নেবেন না, দোষ নেবেন না, ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে হয়তো। সমাজের যেসব জ্ঞানী গুণী মানুষেরা ক্ষমতাধর প্রভাবশালী শীর্ষ ব্যক্তিকে বলে আপনি যা বলছেন যা করছেন সবই যুগান্তকারী, ঐতিহাসিক, ওনারাই চালাক। আসলে এ যুগে চাটুকারদের মতো চালাক আর কেউ নেই। আরে ব্রাভো যুধিষ্ঠির, ব্রাভো, চমৎকার বলেছিস। তাহলে এবার বল, সবচেয়ে জ্ঞানী কে? আগে নিজের ডাক নিজেই পেটাই। আমাকে আপনি জ্ঞানী ভাবতে পারেন, আসলে আমি নিজেকে পাঁঠা ভাবি। শুধু কাঁঠাল পাতা চিবো আর জুলজুল চোখে চেয়ে থাকো। কোনো প্রশ্ন নয়, কোনো তর্ক নয়, বুঝলেও ঘান্নারও, না বুঝলেও তাই। নির্ভেজাল মুখ ও বধির দর্শক। লোকে ভাববে লোকটা ভীষণ জ্ঞানী, সবই বুঝে। বাহ বাহ, একটু অন্যরকম ভাবনা। এবার তাহলে বল, সবচেয়ে সুখী কে? সবচেয়ে সুখী হলো যারা সম্পূর্ণ পাগল। আহারে, তুই আমার মনের কথাটাই বলেছিস রে। আনন্দে আমার চোখে জল চলে আসছে। এবার তাহলে শেষ প্রশ্ন, বল দেখি, সবচেয়ে দুঃখী কে? আগে এই অধমের ধৃষ্টতা মাপ করবেন। এই ধর্মতলা চত্বরে এত আমোদ প্রমোদের ব্যবস্থা থাকা সত্ত্বেও আমার মতো গবেট 60 ছুঁই ছুঁই লোককে ডেকে প্রশ্ন করার কাজ জুটেছে যার কপালে, সে আমার চোখে সবচেয়ে দুঃখী। ঠিকই বলেছিস। প্রশ্ন করা ছাড়া আমি কিছুই তো আর পারি না। কিছু না পারলে ভালো ভালো গান তো শুনতে পারেন। হ্যাঁ হ্যাঁ, শোনাবি?
নিশ্চয়ই শোনাবো, শুনুন। একটু স্মৃতি রোমন্থন করা যাক। আমাদের বয়সী যারা এখানে আছেন তারা শুনে বেশ মজাই পাবেন। এই আমাদের সময়ে মাধ্যমিক পরীক্ষা ছিল একটা বিশেষ ঘটনা। পরীক্ষা শুরু হলেই সাজো সাজো রব, পাড়ার সমস্ত পরীক্ষার্থী ভিআইপি ট্রিটমেন্ট পেতেন। সব বিষয়ই পরীক্ষাতে কম বেশি টেনশন থাকতো, কিন্তু অঙ্ক সে ছিল ঘাতক। বাড়ির আবহাওয়া কেউ যেন মৃত্যুশয্যায়, ডাক্তার বলেছেন রোগী টিকবে না টেসে যাবে কিচ্ছু বলা যাচ্ছে না। সবাই খুব মৃদুস্বরে কথা বলছে, এমনকি রান্নার মাসিও। পরের দিন নাটকের শেষ অঙ্কের শেষ দৃশ্যের মতো শয়ে শয়ে ছাত্রছাত্রী বলি প্রদত্ত পাঁঠার মতো পরীক্ষা কেন্দ্রের দিকে চলেছে। তবে প্রত্যেকের কপালে সিঁদুরের বদলে দইয়ের ফোঁটা। ওদিকে মিতালি আর হাবুলের মায়েরা সকাল সকাল স্নান করে মন্দিরে বলুন বলুন গোত্র বলুন, ওম কাশ্যপ গোত্রস্য হাবুলস্য পরীক্ষা পাশ ও কামনায়া দক্ষিণামিদং রজত মূল্যং ইতি নম
এই নিন বলে পুরোহিত একটা লাল জবা হাবুলের মায়ের হাতে ধরিয়ে দিত। ঠাকুর মশাই, এটা কি হাবুলকে খাইয়ে দিতে হবে? আরে না না, বুক পকেটে রাখলেই হবে। ওদিকে পরীক্ষার সেন্টার অভিমুখী সব ছাত্রছাত্রীদের পিছনে অভিভাবকরা বিপত্তায়নী মন্ত্র জবর মতো করে বলে যাচ্ছেন, শোনো, প্রথমে অ্যালজেব্রা দিয়ে 20টা নম্বর ব্লক করবে, তারপর জ্যামিতির কমন থিওরেমটা মেরে দেবে, এক্সট্রা থিওরেমের ধারে পাশে যাবে না, এরপর অ্যারিথমেটিকের শিওর শর্ট, সিম্পল ইন্টারেস্ট আর প্রফিট অ্যান্ড লস, সব শেষে ফুটো চৌবাচ্চা আর তৈলাক্ত বাসে বাঁদরের অঙ্কটা ট্রাই নেবে। মনে রেখো, তুমি না ওই বাঁদরটা শেষ লাফে বাঁশের ডগায় পৌঁছে গেলে কিন্তু আর পিছল খেয়ে নিচে নামবে না। পরীক্ষার কেন্দ্র তো নয়, যেন হাসপাতালে ইমার্জেন্সি অস্ত্রোপচার চলছে। স্কুলের মেন গেটের বাইরে স্যালাইন সম কাঁদি কাঁদি ডাক। পরীক্ষার শেষে শুরু হতো আরেক নাটক, গার্জেনদের অঙ্কের উত্তর মেলানোর পালা। প্রশ্ন 2-এর ক্ষয়ের উত্তর কারুর এসেছে 5, কারুর এসেছে 4×3 কেন জানি না, সবাই ওই পূর্ণ সংখ্যার উত্তরটাকেই সঠিক বলে রায় দিত। ওদিকে 7-এর গয়ের অঙ্কটায় যেখানে প্রশ্ন ছিল কাজটা করতে কতজন লাগবে, হাবুলের সপ্রতিভ উত্তর এসেছে 7×5 জন। হাবুলের মায়ের মুখ তখন হাবুলের বুক পকেটে রাখা শুকিয়ে যাওয়া জবা ফুলের মতোই ফ্যাকাশে লাল।
তোমারই জন্যে নামে। ছাতা উড়ে গেছে, বর্ষাতে গায়ে নেই। ভিজে সব ছোট্ট একটা খামে গোটা রেড রোড লিখে দেব তোমাকে। চিরকালীন এই ভালোবাসা আর নেই। বয়ে নিয়ে যায় বর্ষার প্রিয় চিঠি। ভুলে গেছো সব বাতাসের উঠবে। হাতের লেখাটা মনে রেখো লক্ষ্মীটি। এ গান আমার শ্রাবণে শ্রাবণে ফেরে, আষাঢ়ে গল্পে সাক্ষী তো ছিল সেই। আমরা গিয়েছি সময়ের কাছে হেরে, শুধু বৃষ্টির কোনো বিকল্প নেই। কালো করে ফের এসেছে আকাশ আজ, চোখের সামনে ঝাপসা হচ্ছে দিক। ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ, আবার কোথাও আমরা কিছু ঠিক। নৌকা চলে, নৌকা চলে মাঝ নদীতে অথই জলে। বৈঠা মারি মাল্লা মাঝি, বদর বদর চেঁচায় আজি। সবাই মিলে হল্লা তোলে, নৌকা চলে, নৌকা চলে। আকাশখানি রক্তে রাঙা, ধোঁয়ায় ছাওয়া দূরের ডাঙা। নামল রবি, অস্তা চলে, নৌকা চলে, নৌকা চলে।
জোনাকি, তুই কখন এলি বলতো? একলা এই বাদলায় কেন কলকাতায় এলি তুই? তোর সঙ্গী সব পাড়াগার পথে সারা রাত ঘন অন্ধকারে জ্বলছে। কোন সরকার দরকারে তার এই শহরে তোকে সফরে আজ পাঠালো? এই যে কলকাতার ফুটপাত, নেই ফাঁকা মাঠ, নেই ঝোপঝাড়, নেই জঙ্গল, তুই ফিরে যা। তোর পাড়াগার পচা পুকুরের পাড়ে থমথমে কালো রাত্রিরে কর ঝলমল। এই কলকাতায় রাত নেই, নেই চুপচাপ তারা তারা নয়ে ভরা সারা রাত। তুই এ ঘরে কোন বিঘরে এলি দেয়ালে ছাদে জানালায় ঘুরে মরতে। আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক, জলে মশারির কোণে চিকচিক, ঘুম আসে না। ভাবে ঘুটঘুট ঘোর রাত্রিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে, তুই ফিরে যা, যা ফিরে যা তোর পাড়াগায়। না না যাসনি তুই এখনই, আরো একটু থাক চক্ষু ভরে দেখেনি। তবু এটুকুই বলি ভাগ্য, আজ এলি তুই এই রাত্রে, চোখে ঘুম নেই। সারা শহরে আমি একলা শুধু দেখলুম তোর পাখনার আলো ঝিলমিল, যেন ছোট্ট তারা ফুটল, যেন স্বপ্নে দিলি ক্ষণিকের সুখ সঙ্গ। তুই জোনাকি। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, ये भी ना समझा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, ये भी ना समझा। बहुत बोला बेचारा, न जाने किस पे आएगा। अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। अजब है दीवाना, न दारू न ठिकाना, जमी से बेगाना, फलक से जुदा। अजब है दीवाना, न दारू न ठिकाना, जमी से बेगाना, फलक से जुदा। ये जुदा हुआ तारा, न जाने किस पे आएगा। अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। ज़माना देखा सारा, पैसा देखा सहारा, ये दिल ही हमारा हुआ ना किसी का। ज़माना देखा सारा, पैसा देखा सहारा, ये दिल ही हमारा हुआ ना किसी का। सफर में है ये बंजारा, न जाने
ছিল নবরত্ন নভাই, তানসেন ছিলেন মহা ওস্তাদ, এলেন তাহার সভায়। ও অর্থাৎ আসতেন নিশ্চয়, ও অর্থাৎ আসতেন নিশ্চয় তানসেন বিক্রমাদিত্যের কোর্টে। দুঃখের বিষয় তখন তানসেন জন্মাননি কোমোটে। তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি মেও এও এও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি মেও এও এও। এলেন তানসেন কলিকাতায় চড়ে রেলের গাড়ি, হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। ও অর্থাৎ উঠতেন নিশ্চয়, ও অর্থাৎ উঠতেন নিশ্চয়, কিন্তু রেলপুল তখন হয়নি। আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা দিন তাকি দিন তাকি দিন তাকি দিন তাকি মেও এও এও, তা দিন তাকি দিন তাকি দিন তাকি দিন তাকি মেও এও এও। এলেন তানসেন রাজার কাছে দেখাতে ওস্তাদি, নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি। ও অর্থাৎ আনতেন নিশ্চয়, ও অর্থাৎ আনতেন নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি, হয়নি তানসেনের সময় পিয়ানোরই সৃষ্টি। তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি মেও এও এও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি মেও এও এও। তানসেন গাইলেন এমন মোল্লার রাজা গেলেন ভিজে, গাইলেন এমন দীপক তানসেন জ্বলে উঠলেন নিজে। ও অর্থাৎ যেদিন রাজা ভিজে তানসেন উঠতেন জ্বলে, রাজার ছিল ওয়াটার প্রুফ আর তানসেন এলেন জ্বলে। তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি মেও এও এও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি মেও এও এও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি মেও এও এও, তা ধিন তাকি ধিন তাকি ধিন তাকি ধিন তাকি মেও এও এও।
আমাদের অনুষ্ঠান এখানে শেষ হলো। নমস্কার।